আজ আপনাদের এই ভিডিওতে হুগলি জেলায় গড়ে ওঠা এক নবনির্মিত মন্দির দর্শন করাবো, যেখানে আপনারা একসাথে 51 শক্তিপীঠের বিগ্রহ দর্শন করতে পারবেন। এছাড়াও দর্শন করতে পারবেন আরও বহু দেবদেবীর। এই মন্দিরে রয়েছে দুপুরের ভোগ প্রসাদেরও ব্যবস্থা, যা আপনারা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। কিভাবে যাবেন এই মন্দিরে, সম্পূর্ণ তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। নমস্কার, শুভ সকাল বন্ধুরা। ইউনিক ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে করি স্বাগত। আজ আমি আপনাদের হুগলি জেলার এমন একটি মন্দির দর্শন করাবো এই ভিডিওতে, যেখানে আসলে আপনারা 51 সতীপীঠের বিগ্রহ একসাথে দর্শন করতে পারবেন। এছাড়াও আপনারা বহু দেবদেবীর দর্শন একসাথে এই মন্দিরে করতে পারবেন। তো এই মন্দির কোথায় অবস্থিত, এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন, এই মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এই মন্দিরে দুপুরের ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে, সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবার আগে আপনাদের বলে দিই এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন। আপনারা যদি হাওড়া অথবা হুগলির দিক থেকে আসেন, আপনাদের চলে আসতে হবে কোন্নগর স্টেশনে। আর যদি আপনারা শিয়ালদা বা কল্যাণীর দিক থেকে আসতে চান, তাহলে আপনাদের পৌঁছতে হবে সোদপুর স্টেশনে। সোদপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে আপনাদের ধরে নিতে হবে অটো ধরে পৌঁছতে হবে পানিহাটি ফেরিঘাট। আর পানিহাটি ফেরিঘাটে এসে লঞ্চে করে চলে আসতে হবে কোন্নগর ফেরিঘাট। কোন্নগর ফেরিঘাট থেকে বেরিয়ে 2 মিনিটের হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন কোন্নগর সম্মিলনী ক্লাব। আর এই সম্মিলনী ক্লাবের ঠিক উল্টো পাশের গলিতেই রয়েছে এই মাতৃ মন্দির। আমি লিলুয়া থেকে ট্রেন ধরে পৌঁছে গেলাম কোন্নগর স্টেশনে। আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে নামালো। আর এই যে সামনে ফুটওভার ব্রিজ রয়েছে, এই ফুটওভার ব্রিজ ধরে আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো চলুন ফুটওভার ব্রিজে উঠে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। ফুটওভার ব্রিজ ধরে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে আমরা বাইরে বেরিয়ে আসলাম। আর বাইরে বেরোলেই রয়েছে এইরকম রাস্তা দেখতে পাচ্ছেন। এই রাস্তা ধরে মিনিট খানিক হাঁটলেই রয়েছে টোটো স্ট্যান্ড। তো এখান থেকে আমরা টোটো ধরে নেব, আর আমাদের বলতে হবে সম্মিলনী ক্লাবের সামনে যাব, তাহলেই হবে। আমাদের টোটোতে ভাড়া পড়লো সম্মিলনী ক্লাব পৌঁছতে প্রতিজন 10 টাকা, আর সময় লাগলো ওই মিনিট 7। এই যে বন্ধুরা দেখছেন, এটা হলো কোন্নগর সম্মিলনী ক্লাব। আর এদিকটা চলে গেল ফেরিঘাটের দিকে। যদি আপনারা শিয়ালদার দিক থেকে আসেন ফেরিঘাট হয়ে, তাহলে আপনারা এদিক দিয়েই আসবেন। 2 মিনিটের হাঁটা পথ। আর এই কোন্নগর সম্মিলনী ক্লাবের ঠিক উল্টো পাশেই এই যে গলিটা দেখছেন, এখান থেকে 2 মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন শ্রী শ্রী মাতৃ মন্দির। তো চলুন যাওয়া যাক। তো গলি দিয়ে আমরা 2 মিনিটও লাগলো না, 1 মিনিট হাঁটলাম। হাঁটার পরই এই যে সামনে দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, একদম সদ্য উদ্বোধন হওয়ার নতুন মন্দির। পুরো মন্দিরটাই খুব সুন্দর কারুকার্য করা রয়েছে। আর মন্দিরটা সাধারণত গেরুয়া রঙের। মন্দিরের বাইরে একদম সামনের উপর দিকে রয়েছে মহাভারতের সেই দৃশ্য, যেখানে সারথি ভগবান শ্রীকৃষ্ণ এবং পিছনে আছেন অর্জুন। আর তার ঠিক উপরে রয়েছে ভগবান বিষ্ণুর বিশ্বরূপের সেই দৃশ্যটি। আর একটু নিচের দিকে রয়েছে জয়া এবং বিজয়া। আর তার ঠিক সামনে রয়েছে 2টো করে সিংহমূর্তি। আর মন্দিরের 2টো গেট রয়েছে, একটি প্রবেশের জন্য
আরেকটি গেট বেরোনোর জন্য। মন্দিরের বেরোনোর জন্য যে গেটটি রয়েছে সেখানে রয়েছে একটি খুব সুন্দর তোরণ। এই তোরণের ঠিক উপর দিকে আছেন মহাদেব। মা সতীকে কাঁধে নিয়ে যে প্রলয় নৃত্য তিনি নেচেছিলেন সেই দৃশ্য এখানে খুব সুন্দর তুলে ধরা হয়েছে। আর প্রবেশদ্বারের ঠিক উপরে রয়েছে খুব সুন্দর দুটো হাতি, আর হাতির শুঁড়ের উপর রয়েছে ভগবান বিষ্ণুর অনন্ত সজ্জার সেই দৃশ্য যা আপনারা সামনেই দেখছেন। রাত্রিবেলা সব লাইটগুলো যখন জ্বলে ওঠে এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগে। মন্দিরের এই সামনের গেট মোটামুটি বন্ধই থাকে, যেহেতু রাস্তার ওপরে মন্দিরটা, কিন্তু মন্দিরের এই যে ঢোকার রাস্তা মানে ঢোকার গেট, এই গেট কিন্তু খোলা থাকে। আপনারা এখান থেকে ঢুকে মন্দিরে প্রবেশ করতে পারবেন। তো চলুন মন্দিরের ভেতর প্রবেশ করে আপনাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই সাইড দিয়ে আপনারা করবেন। প্রবেশ করলেই এই যে দেখুন, এই যে দরজাটা দেখছেন, এখান থেকে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন। আর বলে রাখি, এটা একটা বাড়ির মন্দির। মন্দিরটা মূলত দোতলা। এটা হলো নিচতলার নাট মন্দির, আর এই নাট মন্দিরের সামনেই রয়েছে মূল গর্ভগৃহ। তো আপনাদের আগে নিচতলাটা ঘোরাই, তারপর দোতলাটা ঘুরিয়ে দেখাবো। নাট মন্দিরের ভেতরে প্রবেশ করেই আপনাদের চোখে পড়বে একটি খুব সুন্দর স্বামী বিবেকানন্দর একটি রেপ্লিকা। নাট মন্দিরের ভেতরে দেওয়ালের দুধারে এদিকে এবং এদিকে 51 সতীপীঠের যে বিগ্রহগুলো সেগুলো ছোট ছোট ঘরের মতো শ্বেত পাথর দিয়ে করে এখানে খুব সুন্দরভাবে রাখা রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনারা এই মন্দিরে আসলে একসাথে 51 সতীপীঠের 51 বিগ্রহ দর্শন করতে পারবেন। এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন নবদুর্গা। বন্ধুরা, এই দেওয়ালের যে ঘরগুলো করা রয়েছে 51 সতীপীঠের বিগ্রহ রাখার জন্য, সেই ঘরে কিন্তু প্রত্যেকটি ঘরের মধ্যে দেখুন খুব সুন্দর লাইটের ব্যবস্থা করা রয়েছে। আর এই লাইট জ্বলার জন্য বিগ্রহগুলো কিন্তু অপূর্ব লাগছে দেখতে। দেখুন, দেওয়ালের এক পাশে রয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা ভবতোষ বিশ্বাসের একটি বাঁধানো ছবি। তো বন্ধুরা, আপনাদের এই নাট মন্দিরটা আর 51 সতীপীঠের যে বিগ্রহগুলো সেগুলো দর্শন করালাম। চলুন এবার মূল মন্দিরের যে গর্ভগৃহ রয়েছে সেই গর্ভগৃহটা আপনাদের ঘুরিয়ে দর্শন করাই। নাট মন্দিরের একেবারে সামনেই রয়েছে গর্ভগৃহ, দেখতে পাচ্ছেন। এই গর্ভগৃহে 3খানা মোট অংশ রয়েছে, মাঝখানে একটি আর দুপাশে 2টি। চলুন তাহলে আপনাদের গর্ভগৃহটা একটু দর্শন করে। গর্ভগৃহের মাঝখানের অংশে রয়েছে ঠাকুর রামকৃষ্ণদেবের একটি খুব সুন্দর শ্বেত পাথরের মূর্তি, আর এর পাশেই রয়েছে মা সারদা দেবীর একটি অপূর্ব সুন্দর শ্বেত পাথরের মূর্তি। আর একদম সামনেই রয়েছে এখানে মা দুর্গা তার সব পরিবারের মূর্তি, এই যে দেখতে পাচ্ছেন। এই দুর্গা মূর্তি রাজস্থানের সাদা মার্বেল দিয়ে নির্মাণ করা হয়েছে। এই মন্দিরের বেশিরভাগ মূর্তি মার্বেল পাথর দিয়েই নির্মাণ করা হয়েছে। আর একদম পিছন দিকে রয়েছে একটা মহাদেবের খুবই সুন্দর দেওয়ালের মধ্যে মূর্তি। গর্ভগৃহের ডান পাশের অংশে রয়েছে রানী রাসমণির একটি সুন্দর মূর্তি, দেখুন। আর
তার ঠিক পেছনেই রয়েছে এই মন্দিরে যিনি প্রতিষ্ঠাতা ওনার সহধর্মিণীর মূর্তি। মূল মন্দিরের গর্ভগৃহের বাম পাশের অংশে রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি অপূর্ব সুন্দর বিগ্রহ দেখতে পাচ্ছেন, আর তার ঠিক সামনেই রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা। তো বন্ধুরা, আপনাদের এই মন্দিরের নিচের অংশটা দেখালাম। এই মন্দিরের এবার আমি ফার্স্ট ফ্লোরে যাব, মানে দোতলায়ও কিন্তু খুব সুন্দর মন্দির রয়েছে, সেই মন্দিরটাও আপনাদের ভিডিওতে দর্শন করাবো। তো চলুন যাওয়া যাক। তো মন্দিরের ঠিক পাশ দিয়ে রয়েছে এইরকম সিঁড়ি, এই সিঁড়ি দিয়েই আমরা এখন উপরে উঠে যাব। উপরে যে মন্দির রয়েছে সেই মন্দিরটা আপনাদের দর্শন করাবো। তো চলুন যাওয়া যাক। এখন আমি এই মাতৃ মন্দিরের ঠিক উপরে এসে পৌঁছে গেছি, আর দেখতে পাচ্ছেন মাতৃ মন্দিরের উপরেও একটা খুব সুন্দর বড় নাট মন্দির রয়েছে। আপনারা যদি এই মন্দিরে আসেন, এখানে বসে কিন্তু অনেকটা সময় কাটাতে পারবেন। আর দেখুন, আপনাদের দেখাচ্ছি একটা খুব সুন্দর জিনিস। এই মন্দিরের ঠিক ওপর দিকটা দেখুন, খুব সুন্দর এখানে লাইট দিয়ে ডেকোরেট করা রয়েছে, মানে খুবই ভালো লাগবে। আর এখানে কিন্তু অনেকগুলো পাখা রয়েছে। দোতলার ওপরের অংশে দেখুন, খুবই সুন্দর এখানে ছোট ছোট খোপের মতো করে সেখানে পাখা এবং লাইট দেওয়া হয়েছে। লাইটগুলো এখন দিনের বেলা তাই ঠিকঠাক বোঝা যাচ্ছে না হয়তো, কিন্তু রাত্রিবেলা যখন এই লাইটগুলো জ্বলে ওঠে দেখতে একটা অসাধারণ লাগে। খুবই সুন্দর একটা পরিবেশ। আর এই হচ্ছে ওপরের নাট মন্দির, দেখতে পাচ্ছেন অনেকটা বড় নাট মন্দির। এখানে কিন্তু অনেক ভক্ত এসে একসাথে বসতে পারবেন। আর নাট মন্দিরের একদম সামনেই রয়েছে গর্ভগৃহ। উপরেও নিচের মতো গর্ভগৃহের 3টি অংশ রয়েছে, মাঝখানে রয়েছে একটি অংশ আর দুপাশে রয়েছে 2টি অংশ। তো চলুন এবার গর্ভগৃহে আমরা প্রবেশ করে গর্ভগৃহের বিগ্রহগুলো দর্শন করি। আচ্ছা, এই হলো মাঝখানের অংশের গর্ভগৃহের বিগ্রহ। মাঝখানে রয়েছে রাধাকৃষ্ণর অপূর্ব সুন্দর বিগ্রহ। রাধাকৃষ্ণ বিগ্রহর বাম দিকে রয়েছে রাম লক্ষ্মণ ও সীতার বিগ্রহ, আর তার ঠিক সামনেই রয়েছে হনুমানজির একটি সুন্দর বিগ্রহ। আর রাধাকৃষ্ণ বিগ্রহের ডান দিকে রয়েছে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম দেব এবং দেবী সুভদ্রার বিগ্রহ। আর রাধাকৃষ্ণ বিগ্রহের একদম সামনেই রয়েছে পঞ্চতত্ত্ব, দেখতে পাচ্ছেন। আর পঞ্চতত্ত্বর একদম সামনেই রয়েছে খুবই সুন্দর একটা তুলসী মন্দির। আর নিচের দিকে রয়েছে আরও অনেকগুলো ছোট ছোট গোপাল ঠাকুরের বিগ্রহ। এ পাশে রয়েছে একটি ছোট রাধাকৃষ্ণের বিগ্রহ, রয়েছে অষ্টধাতুর রাধাকৃষ্ণের বিগ্রহ, আর এখানে রয়েছে আরেকটি বড় রাধাকৃষ্ণর বিগ্রহ। এটি কিন্তু মাটির বিগ্রহ। আর আপনাদের বলে রাখি, এখানকার বেশিরভাগ বিগ্রহই শ্বেত পাথর দিয়ে তৈরি। গর্ভগৃহের ডান পাশের অংশে রয়েছে, মাঝখানে রয়েছে মা শেরাবালির বিগ্রহ, আর এদিকে রয়েছে মা শীতলা ও মা মনসার বিগ্রহ, আর এদিকে রয়েছে পেছন দিকে মা জগদ্ধাত্রী। আর সামনের এটা কোন দেবী আমি ঠিক জানি না, আপনারা যদি জানেন কমেন্টে অবশ্যই বলবেন। গর্ভগৃহের বাম পাশের অংশে রয়েছে দশম মহাবিদ্যার দেবীদের বিগ্রহ। মাঝখানেই রয়েছে মা কালীর অপূর্ব সুন্দর একটি বিগ্রহ। আর এখান দিয়ে পুরো রাউন্ড করে
বাকি মহাবিদ্যার বিগ্রহগুলো এখানে খুব সুন্দর করে করা রয়েছে, দেখতে পাচ্ছেন। মা কালী ছাড়াও এখানে রয়েছেন মা তারা, ধূমাবতী, ছিন্নমস্তা ও আরও অন্যান্য দেবীদের মূর্তি। আচ্ছা বন্ধুরা, এবার আপনাদের এই মাতৃ মন্দির সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। এই মন্দির ভোর 5টার সময় খুলে যায়, খুলে সারাদিনই মোটামুটি পুজো অর্চনা হয়, আর বেলা 12টা থেকে দুপুরের ভোগ এখানে ভগবানকে দেওয়া শুরু হয়। তো ভোগ দেওয়া পর্যন্ত মোটামুটি দেওয়া হয়ে গেলে ওই 1:30-2টোর সময় এখানকার মন্দির বন্ধ করে দেওয়া হয়। তো আপনারা যদি এখানে আসেন এই সময়টা মাথায় রেখে আসবেন। আর বিকেলবেলা আবার এই মন্দির খোলে 6টার সময়। 6টার সময় এই মন্দির খুলে রাত 10টা পর্যন্ত এই মন্দির কিন্তু খোলা থাকে। আর এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে বলতে আপনাদের আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো। যদি দূর থেকে আসেন, মানে সংখ্যায় বেশি লোক হন, 5 জন বা 6 জন, তাহলে কিন্তু ফোন করে আসবেন। আর যদি 1 জন বা 2 জন আসেন, সেক্ষেত্রে আপনাদের দুপুরে ভোগ প্রসাদ পেতে এখানে অসুবিধা হবে না। এখানে প্রসাদের জন্য কোনো রকম মূল্য লাগে না, একদম সম্পূর্ণ বিনামূল্যে এখানে আপনাদের ভোগ প্রসাদ বিতরণ করা হবে। যতক্ষণ ভোগ প্রসাদ থাকবে, দর্শনার্থীরা যদি আসে সেই সময়ের মধ্যে, তাহলে ভোগ প্রসাদ অবশ্যই তারা গ্রহণ করতে পারবে। মন্দিরের ঠিক পেছন দিকেই রয়েছে এইরকম একটি জলাশয়। আসুন এবার আমরা এই মন্দির সম্পর্কে কিছু কথা জেনে নিই এই মন্দিরেরই প্রতিষ্ঠাতা ডক্টর ভবতোষ বিশ্বাস মহাশয়ের কাছ থেকে। আচ্ছা, আপনি যদি আপনার নামটা বলেন। আমি ডাক্তার ভবতোষ বিশ্বাস। আচ্ছা, আপনি তো এই মন্দিরের প্রতিষ্ঠাতা, তো আমার হাত দিয়ে হয়েছে, সেটা বলতে হবে কি। একটু জোরে বলবেন। হ্যাঁ, বলছি আপনি তো প্রতিষ্ঠা করেছেন, তো সেই পিছনে যে একটা কিছু তো দেখুন, মন্দির প্রতিষ্ঠা করা যায় না, মন্দির প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, আমার হাত দিয়ে হয়েছে, তার ইচ্ছে হয়েছে, যে ঈশ্বররা চেয়েছেন, তারা আসতে চেয়েছিলেন, আমি এটা নিমিত্ত মাত্র। তার একটা ঘটনা উপলক্ষ হয়েছে, পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং মন্দির তৈরি হয়েছে। পরিকল্পনা করে মন্দির তৈরি করা যায়, আমি আজও বিশ্বাস করি। আর আমি অন্য জগতের লোক, আমি সাধক সম্প্রদায়ের মানুষ নই। কর্মজীবনে নানা ঘাত প্রতিঘাত গেছে, তারপর একটা পরিস্থিতি হয়েছে যখন ঈশ্বর দয়া করে এসছেন, এবং আমি কৃতজ্ঞ যে আমার হাত ধরে সেটা ঘটার সুযোগ হয়েছে। মন্দির তৈরি কৃতিত্ব আমি দাবি করছি না, এই দৃশ্যতা আমার নেই। আপনারা এখানে যে দেবতা বিগ্রহদের দেখলেন, এখানে আপনি ওদিকে একটি মূর্তি দেখেছেন বোধহয়, আর একটু এদিকে এসে দেখতে পাবেন, ওনাকে দেখতে পাচ্ছেন। ওনাকে অনেকেই সারদা মা বলে একটু বিভ্রান্ত হন, ইনি সারদা মা নন। তো ইনি সেই ব্যক্তি যার স্মৃতিতে, যার উদ্দেশ্যে মন্দির তৈরি হয়েছে, যিনি চেয়েছিলেন বলে মন্দির তৈরি হয়েছে। সুতরাং এই কৃত্য তো সম্পূর্ণ তার, এবং এইখানে তিনি অন্য দেবীর মতো সেইভাবেই পূজিতা হন। আর এই যে দেয়ালে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের 51 পীঠ রয়েছেন। এবার আপনি যে প্রশ্নটা করলেন যে মন্দির কেন তৈরি হলো, মন্দির তৈরি করার কোনো পরিকল্পনা ছিল না, চেষ্টা করে করা না। এখানে এটা আমার একটা বসত বাড়ি একসময় নেওয়া হয়েছিল, তো নিয়ে এখানে যে ফিলান্থ্রপি কাজটা হতো, সাধারণ লোকেদের চিকিৎসা, গরিবদের চিকিৎসা, সেই কাজটা আমি কর্মব্যস্ততার জন্য খুব একটা সময় দিতে পারতাম না, ইনি সেই কাজটা সারতেন। তা দীর্ঘদিন এই কাজটা করেছেন। তো সেই কাজটা করতে যেয়ে তিনি মন্দিরে একাংশ হয়ে যান। তা আমি একটা অনুঘটক হিসেবে পেছনে থেকেছি। এন্টায়ার ওয়ার্ক ওয়াজ ডান বাই হার ফর সেভারাল ইয়ার, বহু বছর ধরে এই কাজটা করে গেছেন। তারপর হঠাৎ কোভিড এলো, কোভিডের ঠিক আগে ওনার একটা দুরারোগ্য অসুখ, লিভার ক্যান্সার ধরা পড়লো। অল্প দিনের রোগ থেকে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। তখন তার যে ইচ্ছা ছিল এখানে মন্দির তৈরি করার, তিনি যখন অসুস্থ যাবেন, তিনি যে বুঝতে পারছেন আর সময় হাতে নেই, তখন ভীষণভাবে চেয়েছেন মন্দির তৈরি হোক। তা সেই সময় তার বর্তমানেই মন্দির তৈরির প্রচেষ্টা শুরু হয়েছিল সামান্য একটু। তখন মনে হয়েছিল একটা মাটি খুঁড়ে ভিত করে একটা মন্দির তৈরি হবে। তারপরে চলে যাওয়ার পর একটা ঘটনাচক্রে, তার যেহেতু অনেক ভক্ত আছে, অনেকেই তাকে ভালোবাসেন, তাদের ভালোবাসার দাবি রেখে তাকে দাহ করা সম্ভব হয়নি, করিনি। তাকে সমাধিস্থ করা হয় এই বাড়ির পেছনেই,
সমাধি মন্দির আছে, সেখানে তাকে সশরীরে সমাধি দেওয়া হয়। এটার নাম দেওয়া হয়েছে মাতৃ মন্দির। তার কারণ মা দুর্গা পৃথিবীর ধারক বাহক সবই, এবং যিনি এটা করেছেন তিনি মাতা সবার মাতাজি। তো এই দুই মাতা থাকাকার হয়ে এটা মাতৃমন্দির হয়ে গেছে। তো মাতৃমন্দিরের প্রধান দেবী, আরাধ্য দেবী, তিনি হচ্ছেন মা দুর্গা। তিনি আমাদের ঘরে ঘরে পূজিতা হন। তো তার সপরিবারে তিনি এখানে রয়েছেন, এইটা দিয়ে মন্দির প্রতিষ্ঠা হয়। তারপর ঘটনার চক্রে যোগ হতে থাকলো, তিনি থাকলে তার স্বামী থাকবেন, মাথায় ছোট্ট করে বসে আছেন, এটা যা হোক করে আমাদের মনে হলো না ঠিক নয়। তাহলে তার ওখানে মন্দির প্রতিষ্ঠা হলো, এবং এটা হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। যেখানে যে ফর্মে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছেন, প্রত্যেকের রেপ্লিকা মন্দির এখানে আছে। এটা হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। এবার দেয়ালের দিকে দেখুন, এখানে আমাদের 51 পীঠ রয়েছে। মায়ের যখন সতীর দেহচ্ছেদ হলো, 51টা খণ্ড হলো, যেখানে যেখানে পৃথিবীর পড়েছে এক একটা অংশ সেখানে মন্দির হয়েছে। কালীঘাট, আপনার ফুল্লরা, কঙ্কালীতলা, তারপরে বাংলাদেশ, বহু জায়গা আছে। আমাদের জীবনকালে খুব কম জায়গা যাওয়া হয়, সবটা যাওয়া হয় না। একসময় মনে হলো যে প্রত্যেকে জানা উচিত আমাদের যে মাইথোলজিক্যাল, আমাদের ভারতবর্ষ ইতিহাস, ধর্মীয় ইতিহাস বা আধ্যাত্মিক ইতিহাস, সেটা অন্তত নেওয়ার জন্য জানা উচিত। এরকম একটা তাগিদ থেকে কারো কারো পরামর্শ হলো এই 51 পীঠ। আইডিয়া হলো কোথায় বসানো যাবে, প্ল্যান করে খোপ তৈরি করা হলো, করে 51 পীঠের এখানে 51টা করা হলো। এখন একটা ইউনিফর্ম করতে হয়, তো একটা সুদর্শন হতে হয়। তো দেখুন 15টা করে রয়েছে, 4 15 60, তো 51 জনকে বসে বাকি 9টা কি হবে? আচ্ছা, তাহলে অটোমেটিক হলো, তখনও মাথায় আসেনি। তার মানে 51টা হয়ে যায়, 9টা কি বসাবো? তা কোনো ঠাকুর দেবতা এসব ভাবছিলাম, হঠাৎ কোনোভাবে মনে হলো, স্বপ্নাদেশ ঠিক বলা যায়, যে কোনোভাবে একটা ফিলিং হলো, কোনো কোনো বুঝতে পারি, মনে হয় আমাকে আদেশ দিচ্ছেন যে মা দুর্গা একটু বেশি করে আসতে চান। সুতরাং এটা তো সবাই এখানে আসছেন, সারা ভারতবর্ষ এখানে আসে। সুতরাং ভারতবর্ষে অন্য জায়গায় মা দুর্গা নবদুর্গা রূপে পূজিত হন। তাহলে সেই নবদুর্গার 9টা মূর্তি এখানে, তার 51 + 9 60। 60টা কম্পার্টমেন্ট পূর্ব নির্ধারিত নয়। নবদুর্গার কথা কোনো মাথায় আসেনি, আমি জীবনে জীবনরাজ সঙ্গে দেখিও নি। সামহাও আইডিয়া এলো, কারো কারোর সঙ্গে কথা বললাম, সবাই চলে এলো। তাহলে 51 জন অলরেডি এসে গেছেন, 9 জন আসতে বাকি। সেই ক্ষোভগুলো আপাতত জিনিসে ভর্তি করা আছে। এই হলো এখানকার নবদুর্গা। ধরুন দূর থেকে কেউ, মানে আমরা তো ভিডিও করি, ভিডিও দেখে ধরুন কেউ আসলো, তো দুপুরবেলা ভোগের ব্যাপারটার জন্য বলছি, তো আপনাদের কোনো স্লিপ লাগবে না, কোনো ইনফরমেশন লাগবে না। পৌঁছলে যারাই আসবেন প্রসাদ পাবেন। পয়সা লাগবে না, 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 পয়সা লাগবে না। ধরুন কেউ ফোন করে আসে, হ্যাঁ, তার জন্য কোনো নাম্বার আপনাদের দেওয়া? হ্যাঁ, নাম্বার দিয়ে দেবো এখন। আপনি বলুন। হ্যাঁ, আপনার নাম্বার হচ্ছে, যে নাম্বারটা সবসময় পাবেন, 9749020409। 9749020409। এই ভদ্রমহিলা একটু আগে এলেন এখানে, তিনি এখানে মন্দিরের প্রধান ম্যানেজ করেন। আচ্ছা আচ্ছা, তার নাম হচ্ছে শোভা ভদ্রমহিলার নাম, তিনি এখানে থাকেন সবসময়। তা আপনারা আসবেন, বারে বারে আমন্ত্রণ জানানো রইল। নিজের মন্দির মনে করে আসবেন, কোনো ফর্মালিটি নেই, চলে আসবেন যেখানে। অসংখ্য ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। নমস্কার। আচ্ছা বন্ধুরা, এখন আমি চলে এসেছি মূল মন্দিরের একদম পিছন দিকে। এখানে রয়েছে এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা, ওনার সহধর্মিণী স্বর্গীয়া শ্রীমতী মিলি বিশ্বাসের সমাধি মন্দিরের সামনে। এই হলো সমাধি মন্দির, ওনাকে এখানেই সমাধি দেওয়া হয়েছিল। ওনার ইচ্ছাতেই এই মাতৃ মন্দির নির্মাণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সমাধি মন্দিরটা। আর এই সমাধি মন্দিরের উপর দিকেও কিন্তু খুব সুন্দর একটা কাজ করা রয়েছে, দেখুন। মন্দিরের ঠিক পেছন দিকেই রয়েছে এখানকার ভগবানের ভোগ রন্ধনশালা। এই রন্ধনশালাতেই নিত্য ভগবানের ভোগ খুবই ভক্তি সহকারে রান্না করা হয়। আর সামনে এই যে টিনের চালার ঘরটি আপনারা দেখছেন, এটি হলো এখানকার ভোগ ঘর। মানে যখন এই মন্দিরে বড় কোনো অনুষ্ঠান হয়, তখন এখানেই ভোগ রান্না করা হয় এবং খাওয়ানো হয়। আর বন্ধুরা দেখুন, এই মন্দিরের ঠিক পিছন দিকে খুব সুন্দর একটা ছোট্ট বাগান টাইপের করা রয়েছে। এখানে বিভিন্ন রকমের ফুল গাছ, ফল গাছ রয়েছে,
দেখতে পাচ্ছেন গাছে লেবু হয়ে রয়েছে, গন্ধরাজ লেবু। আর আপনারা যারা দূর থেকে আসবেন তাদের কিন্তু এখানে কোনো চিন্তার বিষয় নেই। দেখুন এখানে সামনেই লাইন দিয়ে রয়েছে টয়লেটের ব্যবস্থা, খুবই সুন্দর টয়লেট। আমি ভেতরে গেছিলাম, তো আপনাদের আর ভেতরে গিয়ে দেখাচ্ছি না, এখান দিয়েই দেখিয়ে দিলাম। তো আপনারা যারা দূর থেকে আসবেন আপনাদের কিন্তু কোনো চিন্তার ব্যাপার নেই। তো বন্ধুরা, আজ আপনাদের এই ভিডিওতে সদ্য উদ্বোধন হওয়া হুগলির কোন্নগরের মাতৃ মন্দির দর্শন করালাম। এখানে আপনারা কিভাবে আসবেন, এখানে এসে আপনারা কি কি ঘুরে দেখবেন, এছাড়াও এখানে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে, সমস্ত তথ্য আশা করি আপনাদের এই ভিডিওতে দিয়েছি। তাও যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন, আমি সব কমেন্টে রিপ্লাই দেবো। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। কোন্নগর মাতৃ মন্দির থেকে আজকের মতো বিদায়।